এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রাজ অসহায় দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে চৈত্রীর চলে যাওয়ার পানে। হতে পারে সে বকাটে খারাপ, কিন্তু তার ভালোবাসা তো কোনো খাত ছিল না। সে সত্যিই ভালোবেসেছিল চৈত্রীকে। বছর 3 আগে যখন রাহাতদের বাড়িতে বেড়াতে আসা হাস্য উজ্জ্বল শ্যামবর্ণ এক কিশোরীকে ডেকেছিল, তখনই সে মন দিয়ে বসেছিল সেই কিশোরীকে। তারপরেও এতদিন নিজের হৃদয় গহীনে একটু একটু করে পুষে রেখেছে চৈত্রীর প্রতি তার ভালোবাসা। ভেবেছিল খুব তাড়াতাড়ি চৈত্রীর সামনে নিজের ভালোবাসা সে প্রকাশ করবে, নিজের করে নেবে চৈত্রী নামক রমণীকে। কিন্তু তার পারল না সে। তার আগেই নিজের ভালোবাসার মানুষটার মুখে শুনতে হলো সে ভালোবাসে অন্য কাউকে। তীব্র ব্যথায় যেন জর্জরিত হয়ে উঠেছে রাজের হৃদয়। মনে হচ্ছে যেন কেউ খামচে ধরে রেখেছে তার হৃৎপিণ্ডটা। এত কেন কষ্ট হচ্ছে? আচ্ছা, ভালোবাসা এত দহন কেন? কেন এত দহনের আগুনে পুড়তে হচ্ছে তাকে? তার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না, ছিল না কোনো অন্যায়। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার ঢেকে গেছে পুরো শহর। কৃত্রিম জমকালা আলোয় সাজিয়ে তোলা হয়েছে চারপাশ। নির্ময় দাঁড়িয়ে আছে চৈত্রীর হলের সামনে, কিন্তু দেখা নেই চৈত্রীর। সেই সকালের পর নির্ময় এখনো অবধি দেখা পায়নি মেয়েটার। সে অনেকবার কল করেছিল চৈত্রীকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে এক মহিলা বলে উঠেছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। এমনিতেই মেয়েটা বড্ড অভিমানী। এখন এই মেয়ের অভিমান ভাঙাতে হলে আবার কত কাঠখড় পোড়াতে হবে নির্ময়কে কে জানে। কিন্তু মেয়েটার দেখা পাওয়া তো মুশকিল। তার উপর আবার শেষ কথায় পরিষ্কারভাবে সে বলে গেছে তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না সে। তাদের মধ্যে শুধুমাত্র প্রতিবেশীর সম্পর্ক ছাড়া আর কিছুই থাকবে না। কথাটা ভাবতেই ধক করে উঠল নির্ময়ের কলিজাটা। সত্যি কি চৈত্রী এমন কিছু করবে? না, চৈত্রী ভালোবাসে তাকে, কোনোভাবেই নির্ময়ের থেকে দূরে যেতে পারে না সে। নির্ময় না হয় রাগের বশে 2-4টা কথা বলে ফেলেছে, এর জন্য মেয়েটা অবশ্য তাকে এত বড় শাস্তি দিবে না। আচ্ছা, চৈত্রী কি করেছে এখন? নিশ্চয়ই কাঁদছে ভীষণ। নির্ময়ের বুকটা হাহাকার করে উঠল। নিজের রাগটা সামলে রাখলেই তো হতো, তাহলে এত কিছু হতো না। তার উচিত হয়নি চৈত্রীর ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা বা অন্য পুরুষের সাথে চলে যেতে বলা। চৈত্রী অন্য পুরুষের কাছে যাবে কি? সে নিজেই তো কখনো চৈত্রীকে অন্য কারো কাছে যেতেই দিবে না। মেয়েটাকে বুঝতে হবে সবটা, রাগ ভাঙাতে হবে তার। কিন্তু যার রাগ ভাঙাবে তারই তো দেখা নেই। নির্ময় হাতটা উঁচিয়ে হাত ঘড়ির দিকে তাকালো। প্রায় 10টা বেজে গেছে। এখন আর চৈত্রীর হল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেয়েটার অভিমান বোধ হয় পাহাড় সমান উঁচু হয়েছে। না, বিয়ের পর এই অভিমানকে ভাঙাতে ভাঙাতেই দিনরাত পার হয়ে যাবে তার। আলতো হাসলো নির্ময়। শেষ একবার তাকালো চৈত্রীর হলের পানে, অতঃপর পা বাড়ালো নিজের হলের দিকে। এখন অনেক রাত হয়ে গেছে, কাল না হয় সকাল সকাল এসে আবার দাঁড়ানো যাবে এখানে। আর সারাদিন অভিমানী চৈত্রী হল থেকে না বের হোক, কাল তো একবার হলেও বের হতেই হবে। নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। যান্ত্রিক কোলাহলপূর্ণ শহরটা বেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। মানুষের আনাগোনা নেই বললেই চলে, হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু ঘুম নেই, নির্বাক মানুষগুলো প্রেমিক পুরুষের চোখে বিছানায় ছুঁয়ে ছটপট করছে সে। চারিদিকে কেমন শূন্য শূন্য লাগছে। অস্থির হয়ে পড়েছে ভীষণ। অশান্তিতে যেন ছেয়ে গেছে তার ভিতরটা। যতক্ষণ না চৈত্রীর সাথে সে কথা বলতে পারবে, ততক্ষণ হয়তো শান্ত হবে না তার ভিতরটা। আচ্ছা, চৈত্রী সত্যি সত্যি হারিয়ে যাবে না তো তার জীবন থেকে? এর মাঝে রাতে চৈত্রীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছে নির্ময়কে। বুকের মধ্যে কষ্ট হচ্ছে ভীষণ। নিঃশ্বাসটা ও পর্যন্ত ঠিকভাবে নিতে পারছে না এই মুহূর্তে। নির্ময় উঠে বসলো বিছানায়, মোবাইল নিয়ে কল লাগালো চৈত্রীর নাম্বারে। বরাবরেরই মতোই বন্ধ বলছে। আশাহত হলো নির্ময়। ক্রমেই তার অস্থিরতা বাড়তে ভীষণভাবে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে চৈত্রীর কাছে, কিন্তু এর মধ্যে রাত, তাও সম্ভব না। আচ্ছা, আজ রাতটা এখনো শেষ হচ্ছে না কেন? সকাল হচ্ছে না কেন? রাতটা আজ এত বড় লাগছে কেন? চৈত্রের মতো তাকে শাস্তি দেওয়ার জন্য রাতটাও কি আজ বড় আকার ধারণ করেছে? নির্ময় আবারও শুয়ে পড়ল বিছানায়। নাম্বার বন্ধ জেনেও বারবার কল লাগাচ্ছে চৈত্রীর ফোনে।
দীর্ঘ এক অস্থিরতাপূর্ণ রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যটা যেন হেসে উঠেছে আকাশের এক কোণে। চারিদিকের সকল অন্ধকার কাটিয়ে আলোকিত হয়েছে প্রকৃতি। নির্ময় উস্খুস্কো চুলে সেই ভোরে ফজরের নামাজের পর তাকে দাঁড়িয়ে আছে চৈত্রীর হলের সামনে। সারা রাতে একটুও ঘুম হয়নি তার। নামাজটা শেষ হতেই চৈত্রীর হলের সামনে ছুটে এসেছে সে। যদি চৈত্রীর দেখা পাওয়া যায় একটাবার। সারা রাত না ঘুমানোর দরুন চোখ দুটো লাল হয়ে উঠেছে ছেলেটার। পরিপাটি চুলগুলো আজ এলোমেলো, মুখটা শুকিয়ে গেছে একদিনেই। দেখেই বোঝা যাচ্ছে বিষণ্ণতা, অস্থিরতা আর হারানোর ভয় ঘিরে রেখেছে ছেলেটাকে। কিন্তু তার প্রেয়সীর দেখা নেই। কালকে থেকে একটা বারের জন্যও কি মেয়েটা হলের বাইরে আসেনি, যে তার সাথে দেখা হলো না একবারও? চিন্তায় চিন্তায় চৈত্রীর হলের সামনেই হাঁটু ভাঁস করে বসে পড়ল নির্ময়। ঠিক তখনই হল থেকে বেরিয়ে এলো নাইমা আর শারমিন। নির্ময় দেখলো নাইমাকে। এই মেয়েটাই তো সেদিন রাতে চৈত্রীকে তার হাতে দিয়ে গিয়েছিল। নাইমাকে দেখে যেন মরুভূমির তীব্র গরমে একটু আশার আলো খুঁজে পেল নির্ময়। উঠে দাঁড়ালো সে, এক প্রকার ছুটে গেল নাইমার কাছে। সামনে কারো আগমন অনুভব হতেই নাইমা চোখ তুলে তাকালো নির্ময়ের প্রাণে। নির্ময় এমন বিশ্বস্ত অবস্থা দেখে অবাক হলো সে। ছেলেটাকে কালকেও তো একদম ঠিকঠাক দেখেছিল, একদিনের মধ্যে কি এমন হয়েছে যে চোখে মুখের এই হাল করেছে? চৈত্রীকেও দেখছে কাল ভীষণ কান্নাকাটি করেছে। দুজনের মধ্যে তবে হয়েছে কি? কিছুই। নাইমা অবাক কণ্ঠে প্রশ্ন করল। এ কি নির্মল, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? নির্ময় উত্তর দিল না নাইমার প্রশ্নের। তার মস্তিষ্ক জুড়ে এখন শুধুমাত্র ছুটে বেড়াচ্ছে তার প্রেয়সী। মেয়েটার একটা খবর না পাওয়া অবধি কিছুতেই শান্ত হতে পারছে না সে। হৃদয়টা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। নির্ময় ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল। চৈত্র মানে? চৈত্রী কোথায়? কপালে ভাঁজ ফেলল নাইমা, বলল। চৈত্রী তো নেই। কেন, তুমি জানো না? চমকে উঠল নির্ময়। চৈত্রী নেই মানে কি? কোথায় গেছে চৈত্রী? আরো অস্বস্তি হতে পড়ল নির্ময়। অস্থির কণ্ঠেই বলল, চৈত্রী নেই মানে? কোথায় গেছে চৈত্রী? নাইমা খানিকটা অবাক কণ্ঠেই বলল, বাড়ি চলে গেছি। কাল ওর মন খারাপ ছিল ভীষণ, কেঁদে কেটে তো আমাদের রুম ভাসিয়ে দিচ্ছিল। তারপর হঠাৎ বলল সে বাড়ি যাবে। আমরা প্রথমে বারণ করেছিলাম ওকে, পরে ওর মনের অবস্থা দেখে আর বারণ করিনি। চৈত্রী বলেনি কিছু তোমায়? তোমার সাথে কি কিছু হয়েছে চৈত্রী? নির্ময় চমকে উঠল আরেক দফায়। চৈত্রী তাকে না বলেই বাড়ি চলে গেছে? এত অভিমান করেছে মেয়েটা তার উপর? নির্ময় ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত কণ্ঠেই নাইমাকে প্রশ্ন করল, কখন গেল ও? কাল দুপুরের দিকে। একাই গিয়েছে? না, ওর ভাই এসে নিয়ে গেছে। নির্ময় থমকালো কিছুটা। বুকের মধ্যে হাহাকার করে উঠল যেন। মেয়েটা তার কথায় এতটাই কষ্ট পেয়েছে যে একদিনের মধ্যে এতটা দূরে চলে গেছে। নাইমা কিঞ্চিৎ সময় নিয়ে পর্যবেক্ষণ করলো নির্ময়কে। অতঃপর সন্ধিহান কণ্ঠে আবার বলল, তোমার সাথে কি চৈত্রীর কিছু হয়েছে? হোঁশ করে একটা নিঃশ্বাস ছাড়ল নির্ময়। তারপর বলল, হয়েছে তো অনেক কিছুই, কিন্তু আমাকে কি একটা কথা বলতে পারো যে চৈত্রী বাড়িতে গিয়ে পৌঁছেছে কিনা? ডানে বামে মাথা ঝাঁকালো নাইমা, বলল, না, কাল থেকে অনেকবার ফোন ট্রাই করেছি, কিন্তু বারংবারই ওর নম্বর বন্ধ বলছে। নির্ময় আশাহত হলো, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল চৈত্রী তো বাড়িতে গিয়েছে। তার মাকে কল করলেই তো চৈত্রীর খবর পাওয়া যাবে। নির্ময় দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করলো। কল লাগালো মায়ের নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কলটা রিসিভ করলেন মুনিয়া বেগম। নির্ময় ধাতস্থ করলো নিজেকে। মায়ের সামনে কিছুতেই নিজের অস্থিরতা ভাবটা প্রকাশ করাই যাবে না। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো নির্ময়। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? সবাই ভালো আছে। নির্ময় সময় নিল একটু। মায়ের কাছে চৈত্রীর কথা জিজ্ঞেস করতে কেমন একটা ইতস্তত লাগছে তার। মা আবার কি না কি মনে করবে। তবুও জিজ্ঞেস তো করতেই হবে। মেয়েটার একটা খোঁজ তো নিতে হবে তার। নিজের ইতস্তত বোধকে একপাশে সরিয়ে নির্ময় বলল, মা, আমাদের পাশের বাসার যে চৈত্রী আছে না, ও কি বাড়িতে গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, কাল রাতেই এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্ময়। যাক, মেয়েটা বাড়িতে গিয়েই তো পৌঁছেছে। অন্তত একটা খবর তো পাওয়া গেল তার। নির্ময়ের নীরবতার মাঝেই মুনিয়া বেগম বললেন, মেয়েটাকে ছোটবেলা থেকে দেখছি, কখনো মা বাবাকে ছেড়ে থেকেছে নাকি সেখানে? এতদিন মা বাবাকে ছেড়ে দূরে গিয়ে থেকেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে।
তুই শুধু মনে করিস না আমাদের কথা। আমরা তোর কি লাগি যে মনে করবি? বড্ড পাষাণ হয়ে গেছিস তুই নির্ময়, বড্ড পাষাণ। মায়ের শেষের কথাগুলো কানে গেল না নির্ময়ের। তার কানের কাছে শুধু বেজে যাচ্ছে, কেঁদে কেঁদে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তাহলে তার কথায় কতটা কষ্ট পেয়েছে চৈত্রী, কেন সে ওভাবে কথা বলতে গেল? রাগটা একটু নিয়ন্ত্রণে রাখলেই তো হতো। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, তারপর বলল, আমিও আসছি। খুশিতে চকচক করে উঠল মুনিয়া বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি তুই আসবি বাবা? হুম, কখন আসবি? রওনা দিচ্ছি এক্ষুনি, বিকালের মধ্যে পৌঁছে যাব। সন্ধ্যা গড়িয়েছে, নিকষ কালো অন্ধকার নেমে এসেছে ধরণীর বুকে। হেমন্তের বেলা শেষ, হালকা শীত শীত পড়তে শুরু করেছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ শান্তির। তবে শান্তি নেই নির্ময়ের মনের ভিতরে। ছেলেটা বিন্দু পরিমাণ শান্তি পাচ্ছে না কোথাও। সকালে চৈত্রীর বাড়ির ফেরার কথা শুনেই সেও গাড়িতে চেপে বসল। বাড়ি ফেরার তাগিদে আস্তে আস্তে বিকেল হয়েছে। অবশ্য এটা তার তাড়াতাড়ি আসা। আগে তো ঢাকা থেকে বরিশাল আসতে একদিন চলে যেত পুরোপুরি। এখন তো তবু পদ্মা সেতুর বদলাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বরিশালে চলে আসা যায়। কিন্তু এত কষ্ট করে ছুটে এসেও এখনো পর্যন্ত নির্ময় দেখা পায়নি চৈত্রীর। সে এসে থেকেই জানালার কাছে দাঁড়িয়ে আছে নির্ময়, কিন্তু চৈত্রীর জানালা বন্ধ। তার নাম ধরেও কয়েকবার ডেকেছে নির্ময়, কিন্তু মেয়েটা না তার ডাকে সাড়া দিয়েছে আর না জানালা খুলেছে। নির্ময়ের হৃদয় ক্রমেই ব্যাকুল হয়ে উঠেছে। বুকের ভিতরটা শূন্য শূন্য লাগছে ভীষণ। তবে কি চৈত্রী সত্যি হারিয়ে যাবে তার জীবন থেকে? কথাটা ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছে নির্ময়ের। ক্রোধে বশীভূত হয়ে সে সামান্য কয়েকটা কথা বলেছিল চৈত্রীকে। তাই বলে চৈত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে? না, পারে না। যেভাবেই হোক চৈত্রীর সাথে এই মুহূর্তে তার দেখা করা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সে কি এবার সরাসরি চৈত্রীদের ঘরে যাবে? হ্যাঁ, যাবে। কিন্তু এভাবে হুট করেই তো যাওয়া যায় না। আবার হুট করে গেলেও তো গিয়ে বলা যায় না চৈত্রীর সাথে দেখা করতে এসেছে। একটা অজুহাতের প্রয়োজন তার। নির্ময় নিজের টেবিল ঘেঁটে হাতে একটা নোটবুক নিল, পা বাড়ালো চৈত্রীদের ঘরের দিকে। চামেলি বেগম কিছু জিজ্ঞেস করলে না হয় বলা যাবে চৈত্রী তার জরুরি নোটবুক হলে ফেলে এসেছিল, আর সেটাই তার রুমমেটরা তার হাতে দিয়ে চৈত্রীর জন্য পাঠিয়ে দিয়েছে। খানিক বাদেই নির্ময় গিয়ে দাঁড়ালো চৈত্রীদের ঘরের সামনে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে প্রস্তুত করলো নিজেকে, অথবা দরজা ধাক্কা দেওয়া শুরু করলো। চৈত্রী ড্রয়িং রুমেই বসেছিল, ভাবছিল নির্ময়ের কথা। এত ভালোবাসার পরও লোকটা ওকে বুঝলো না। প্রশ্ন তুলল ওর ভালোবাসা নিয়ে। মুখে ভালোবাসি বলাটাই কি সব? ওর অনুভূতির কি কোনো মূল্য নেই নির্ময়ের কাছে? যদি তেমনটাই হয় তবে নির্ময়ও তো কখনো নিজের ভালোবাসা প্রকাশ করেনি। মুখ ফুটে কখনো বলেনি চৈত্রী আমি তোমাকে ভালোবাসি। তবুও চৈত্রী তো কখনো নির্ময়ের ভালোবাসা নিয়ে দোটানায় ভোগেনি, বা মনে হয়নি নির্ময় তাকে ভালোবাসে না। চৈত্রী সবসময় বিশ্বাস করেছে নির্ময়কে, বুঝে নিয়েছে নির্ময়ের চোখের ভাষা, তার অনুভূতিগুলো। তাহলে নির্ময় কেন পারল না তার চোখের ভাষা বুঝতে, তাকে বিশ্বাস করতে? চৈত্রীর আকাশ পাতাল চিন্তাভাবনার মধ্যেই আওয়াজ এলো দরজা ধাক্কানোর। ঘোর কাটল চৈত্রীর, নড়ে চড়ে বসলো সে। হয়তো চামেলি বেগম আর খালেদ সাহেব ফিরে এসেছেন। হুট করেই এক দূর সম্পর্কের আত্মীয় মারা যাওয়ায় সেখানে ছুটে গিয়েছিলেন তারা দুজনে। যাওয়ার আগে অবশ্য চৈত্রীকেও তারা অনেকবার বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু চৈত্রী যেতে চায়নি। তার যে ভালো লাগছে না কিছুই, নিজেকে ভীষণ একা লাগছে। মেয়ে অনিচ্ছা প্রকাশের পর আর তারাও জোরাজোরি করেননি বেশি। এমনি কাল রাতেই এতটা পথ জার্নি করে ফিরেছে মেয়েটা। তার উপর বাসে এসেছিল, বমি করতে করতে অবস্থা হয়ে গিয়েছিল শেষ। ও বাড়িতেও গিয়ে মানুষের মধ্যে মেয়েটারও আরও ঝামেলা সহ্য করার থেকে বাড়িতে বিশ্রাম নিক। দরজা ধাক্কানোর শব্দ বাড়ল আরও। চৈত্রী উঠে দাঁড়ালো, লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে। দরজাটা খুলতেই চমকে উঠল চৈত্রী। নির্ময় দাঁড়িয়ে। চকিত কণ্ঠে সে প্রশ্ন করল। দরজাটা খুলতেই চমকে উঠল চৈত্রী। নির্ময় দাঁড়িয়ে। চকিত কণ্ঠে সে বলল, আপনি এখানে? নির্ময় ঠোঁটে হাসি ফুটে উঠল। অবশেষে সে দেখা পেল নিজের প্রেয়সীর। প্রশান্তির হাওয়া যেন তার হৃদয় কোঠরিতে। নির্ময় ভালোভাবেই তাকালো তার প্রেয়সীর পানে।
কতদিনের তৃষ্ণা যেন তার এই মেয়েটাকে দেখার। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে মেয়েটার। নিশ্চয় কেঁদে কেটে ভাসিয়েছে নিজেকে। নির্ময়ের কষ্ট হলো, মেয়েটা তার জন্য কতটাই না কষ্ট পেয়েছে। অস্থির হয়ে পড়ল নির্ময়। নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য আর সময় ব্যয় করতে চাইল না সে। দরজার সামনে দাঁড়িয়ে তৎক্ষণাৎ অস্থির কণ্ঠেই বলল, সরি চৈত্র, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কথাগুলো শুনেই যেন ফুঁসে উঠল চৈত্রী। তাকে এত কিছু বলে বেটার অপশানের কাছে চলে যেতে বলে, এখন এসেছে ক্ষমা চাইতে। চৈত্রী অগ্নিদৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, কঠিন কণ্ঠে বলল, আপনি এসব বলতে এসেছেন এখানে? চৈত্র শোনো। চৈত্রী শুনল না। সে তেজ নিয়ে নির্ময়ের মুখের দরজাটা বন্ধ করতে উদ্যত হলো। নির্ময় শক্ত হাতে ঠেলে ধরল দরজাটা। রেগে গেল চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছে এটা কি? দরজা ছাড়ুন। এটা শহর না, এটা গ্রাম। এখানে ঝামেলা করবেন না একদম। নির্ময় গলা উঁচিয়ে চৈত্রীকে উপেক্ষা করে তাকালো ঘরের ভিতরের দিকে। তেমন কোনো মানুষের সাড়া শব্দ পেল না সে। ঘরের ভিতরটাও কেমন অন্ধকারাচ্ছন্ন। ভ্রু কোঁচকালো নির্ময়, তারপর বলল, কাকা কাকি কোথায়? চৈত্রী সময় নিল, একটু ভাবল। নির্ময়কে যদি সত্যি কথা বলে দেয় যে বাবা মা বাড়িতে নেই, তবে হয়তো নির্ময় চলে যাবে এখনই। একা একটা মেয়ে ঘরে রয়েছে, নির্ময় অবশ্য সেখানে ঢুকবে না। নির্ময় যথেষ্ট বুদ্ধিমান, সুশীল এবং মার্জিত ছেলে। চৈত্রী কিছুটা স্বাভাবিক হলো। স্বাভাবিক ভঙ্গিতেই বলল, বাবা মা বাড়িতে নেই, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে। নির্ময় যেন আকাশের চাঁদ পেল। ঠোঁট বাঁকিয়ে হাসল সে। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকালো, কেউ তাদের দেখছে কিনা পর্যবেক্ষণ করে দেখা দরজা ঠেকে ঢুকে পড়ল ঘরের ভিতরে। হকচকি উঠল চৈত্রী। তার ভাবনা তার উপরেই উল্টো পড়েছে এখন। সে ভেবেছিল ঘরে কেউ নেই, জেনে তার ঘরের ভিতরে ঢুকবে না নির্ময়। কিন্তু এই ছেলে তো তার নিজের চরিত্রের সুশীলতা ভেঙে ঢুকে পড়ল ঘরের ভিতরে। এসেই এটা চৈত্রীর ভুল। চৈত্রী তো ভুলেই বসেছিল। এই নির্ময় রাগের নির্ময় নেই। সে তার চরিত্রের সকল সুশীলতার ইতি টেনে হয়ে উঠেছে ঠোঁটকাটা নির্লজ্জ অসভ্য। ঢোক গিলল চৈত্রী, কম্পিত কণ্ঠে বলল, সমস্যা কি? আপনি ভেতরে চলে আসছেন কেন? নির্ময় পাত্তা দিল না চৈত্রীর কথায়। ঘরের ভিতরে ঢুকে এসে নির্বিকাশ ভঙ্গিতে ভিতর থেকে আটকে দিল দরজাটা। চৈত্রী কেঁপে উঠল। এই লোক আবার দরজা কেন আটকাচ্ছে? এর মতলবটা কি? পরপর আবারও সে ঢোক গিল কয়েকটা, অতঃপর বলল, এ কি, দরজা আটকাচ্ছেন কেন? নির্ময় যেন শুনেও শুনল না চৈত্রীর কথা। ধীর পায়ে সে এগিয়ে যেতে লাগলো চৈত্রীর পানে। চৈত্রী ভয় পেল, কিছুটা পিছিয়ে গেল পিছনের দিকে। যদিও সে বিশ্বাস করে নির্ময়কে, তবুও একাই রাতে এক ঘরে কোনো পুরুষের সাথে যেন গা হিম হয়ে দিচ্ছে তাকে। অজানা ভয়, সংকোচ, সংশয় যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। ছোট্ট হৃৎপিণ্ডটা অসম্ভব গতিতে ছুটে চলেছে। পুরো শরীরের কম্পন ধরে গেল চৈত্রীর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এগিয়ে আসছেন কেন? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? পিছিয়ে যেতে যেতে চৈত্রীর পিঠ ঠেকে গেল দেয়ালে। সাথে সাথে তার কলিজাটা লাফিয়ে উঠল ভয়ঙ্করভাবে। আর যে পালানোর পথ নেই, এখন সে কোন দিকে যাবে? ধীর পায়ে নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রী থামকালো কিছুটা, তুতলিয়ে বলল, আর এদিকে এগোবেন না, সাবধান। নির্ময় শুনল না চৈত্রীর কথা। সে এগিয়ে গেল চৈত্রীর কাছে, খুব কাছে। হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করল চৈত্রীর নরম সুঠল কোমরে। কেঁপে উঠল চৈত্রী। নির্ময় তার স্পর্শটা আরেকটু গাঢ় করল। কোমরের ভাঁজে বল প্রয়োগ করে টেনে আনলো নিজের দিকে। চৈত্রী কেঁপে যাচ্ছে, কম্পিত হচ্ছে তার নরম চিকন গোলাপি ওষ্ঠজোড়া। নির্ময় কিঞ্চিৎ সময় নিয়ে দেখল প্রেয়সী তীর তীর করে কম্পনরত ওষ্ঠদ্বয়। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। নিজেকে সামলানো যেন দায় হয়ে পড়ছে আজ। মাথার মধ্যে নিষিদ্ধ চাওয়াগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে বারবার। অনুভূতির প্রখর হচ্ছে আরো। নিরাময় ফুঁ দিল চৈত্রীর মুখের উপর। পরম আবেশে চোখ বন্ধ করে নিল চৈত্রী। নিঃশ্বাস ভারী হয়ে আসছে মেয়েটার। মৃদু হাসল নির্ময়। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়েই বলল, ভয় নেই। এই মুহূর্তে আমার বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমাদের বিয়ে হয়নি এখনো। এর মধ্যে বাচ্চা কাচ্চা হলে
চরিত্রের দাগ লেগে যাবে আমার। অবশ্য তুমি আমার চরিত্রে দাগ না লাগিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে না। তড়িৎ গতিতে চোখ খুলল চৈত্রী। বড় বড় চোখ করে তাকালো নির্ময়ের প্রাণে। নির্ময় অপেক্ষা করলো সেই দৃষ্টি। একটু ঝোঁকে নিজের শুষ্ক অষ্টদয় ছুঁয়ে দিল চৈত্রীর কম্পনরত নরম কমল অষ্টজোড়ায়। থমকে গেল চৈত্রী। অনুভূতিরা যেন ঝংকার তুলল পুরো দেহ মন জুড়ে। শিরদাঁড়া বেয়ে যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে শীতল রক্তস্রোত। চোখ দুটো বড় বড় হয়ে গেছে আগের থেকেও। নির্ময় তাকালো চৈত্রীর স্তব্ধ মুখপানে। অতঃপর হুট করেই সে শক্ত করে জড়িয়ে ধরল চৈত্রীকে। অপরাধী সুরে বলল, সরি চৈত্র, আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি। রাগের বশে বলে ফেলেছি। এবারের মতো মাফ করে দাও পরাণ পাখি। অনুভূতির জোয়ারে এতক্ষণ তো চৈত্রী ভুলেই বসেছিল যে সে রেগে আছে নির্ময়ের উপরে। হঠাৎই নির্ময় সেদিনকার কথা মনে করিয়ে দিতেই আবারও ফুঁসে উঠল চৈত্রী। দুই হাত দূরে ঠেলে দিতেই চাইল নির্ময়কে। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, অসভ্য লোক। নির্ময় ছাড়ল না চৈত্রীকে, বরং আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল চৈত্রীকে। আদুরে কণ্ঠে বলল, না, ছাড়বো না। আজ এভাবেই জড়িয়ে রাখবো তোমাকে। চৈত্রী মোচড়ামুচড়ি শুরু করলো, তারপর বলল, আমি কিন্তু চেঁচাবো। নির্ময় তবুও ছাড়ল না চৈত্রীকে। ঠোঁট বাঁকিয়ে বলল, চেঁচাও। তোমার একা চেঁচাতে কষ্ট হলে আমাকে বলো, আমিও একটু চেঁচিয়ে উপকার করে দেব তোমার। ভড়কে গেল চৈত্রী। এ লোকে কিছু বলে লাভ আছে কি? না, নেই তো। অসভ্য পাজি লোক একটা। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। গরম কণ্ঠে বলল, দেখুন, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আপনি ভুলে যাচ্ছেন এটা শহর নয়, গ্রাম। ভ্রু কোঁচকাল নির্ময়। ভাবলেশীন ভাবেই জবাব দিল। তো কি হয়েছে? দাঁতে দাঁত চাপলো চৈত্রী, তারপর বলল, কি হয়েছে বুঝতে পারছেন না? না তো, কেউ দেখে ফেললে বড় জোর আমার আর তোমার বিয়ে দিয়ে দিবে। আমিও তো চাই বিয়ে হোক আমাদের। পড়ালেখাটা এখনও শেষ করতে পারিনি, তাই বাড়িতেও বিয়ে করতে চাই। বলতে পারছি না। সেখানে কেউ যদি আমাদের এভাবে দেখে নিয়ে বিয়ে দিয়ে দেয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর কিছু পাই বা না পাই, তোমাকে তো পাবো। চৈত্রী ক্ষীণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে। চিবিয়ে চিবিয়ে বলল, আমি বিয়ে করব না আপনাকে। নির্ময় উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল, তারপর বলল, করো না, কিন্তু আমি তো শুধু তোমাকেই বিয়ে করব। চেঁচিয়ে উঠল চৈত্রী। মৃদু চিৎকার করে বলল, নির্ময় ভাই, ছাড়বেন আমাকে নাকি? হাসল নির্ময়, তারপর বলল, নির্ময় ভাই না, নির্ময় বর বলো। চৈত্রী ঠোঁট বাঁকালো, তাচ্ছিল্যের কণ্ঠে বলল, সেদিন তো খুব বলেছিলেন রাজভাই আপনার থেকে বেটার হলে তার সাথে চলে যেতে। তাহলে আজ কেন আসছেন ঢং করতে? নির্ময় ছেড়ে দাঁড়ালো চৈত্রীকে। আলতোভাবে তার নাক টেনে বলল, আসলেই ঢং করতে এসেছি আমি। আর একটু থামলো নির্ময়। চৈত্রীর হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে কাতর কণ্ঠে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে ইচ্ছে করে ওভাবে তোমায় বলতে চাইনি। তোমাকে রাগের বশে বলে ফেলেছি। আচ্ছা, তুমি বলো, তোমার ভালোবাসার মানুষটির দিকে যদি কেউ হাত বাড়ায় তখন তোমার কেমন লাগবে? তার উপর আবার ওই দিন তুমি প্রায় 1-1.5 ঘন্টা দেরি করে এসেছিলে। জানো, ওই 1-1.5 ঘন্টায় আমার ভিতরে কতটা ঝড় হয়ে চলছিল, আমি কতটা অস্থির হয়ে পড়েছিলাম। ফুঁপে উঠল চৈত্রী, নাক টেনে টেনে পড়ল, তাই বলে আপনি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবেন? আমাকে অন্য কারোর সাথে চলে যেতে বলবেন? নির্ময় হাত বাড়িয়ে সযত্নে চৈত্রীকে আঁকলে নিল বাহু ডোরে। আদুরে কণ্ঠে বলল, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দিন আমার প্রাণপ্রিয় গর্দভ মহিলা। আর হবে না এমন ভুল। এরপর চৈত্রীর থেকে একটু দূরে সরে দাঁড়ালো নির্ময়। নিজের দিকে ইশারা করে বলল, এই দেখুন, আপনার বিরহে আপনার প্রেমিক পুরুষ দেবদাস হয়ে গেছে। চেহারাটার দিকে একবার চেয়ে দেখুন। আপনার ভালোবাসা আর স্পর্শ বিনা চেহারাটা কেমন শুকিয়ে রুক্ষ হয়ে গেছে। এইবারের মতো আপনার এই প্রেমিক পুরুষের উপর একটু দয়া করুন মাননীয় গর্দভ মহিলা। এই ধরনের ভুল জীবন থাকতে আপনার একান্ত বাধ্যগত প্রেমিক পুরুষ আর করবে না। চৈত্রী বোধ হয় গলে গেল। অবশ্য নিজের প্রিয় মানুষটার উপরে আমরা যতটাই রেগে থাকি না বা অভিমান করে থাকি না, তার সান্নিধ্য আসার পর
আর সেই অভিমান ধরে রাখা সম্ভব হয় না। তার দুটো ভালো কথা শুনলেই যেন উদাও হয়ে যায় সকল রাগ অভিমান। চৈত্রী মাথা তুলল নির্ময়ের বুক থেকে, কপট রাগ দেখিয়ে বলল, কি বললেন আপনি? আমি গর্ধব মহিলা? আপনি তো নির্ময়, নির্দয়, নির্ময়। হাসল নির্ময়। চৈত্রীর চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি আমাকে যে নামে ডেকে শান্তি পাও, আমি সেই নাম শুনতেই প্রশান্তি অনুভব করি চৈত্র। চৈত্রী এবার নিজে থেকেই মাথা রাখল নির্ময়ের বুকে, ঠোঁট বাঁকিয়ে বলল। ঢং। নির্ময় বলল না কিছুই, শুধু হাসলো একটু। অথবা নিজের হাত দুটো বাড়িয়ে সযত্নে নিজের সাথে আগলে নিল চৈত্রীকে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই কারোরই। অনুভূতি পরোক্ষতায় যেন দুজন দুজনের সাথে মিশে গিয়েছিল। একটু সময় নিয়ে, হয়তো বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে। দুজনের আলিঙ্গনে নড়ে চড়ে দাঁড়ালো চৈত্রী। নির্ময়কে ছেড়ে দিয়ে বলল, মা বাবা যে কোনো সময় চলে আসতে পারে, আপনি এখন এখান থেকে কেটে পড়ুন। নির্ময় গেল না চৈত্রীর ঘর থেকে, বরং চৈত্রীকে ছেড়ে দিয়ে অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বসে পড়ল ড্রয়িং রুমের সোফায়। তারপর বলল, আজ থেকে যাব ভাবছি, তোমাকে ছেড়ে ঘরে ফিরতে ইচ্ছে করছে না একদম। চৈত্রী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের পানে, ঠোঁট বাঁকিয়ে বলল, আমার বাবার হাতে ধোলাই খাওয়ার শখ জেগেছে নাকি খুব? নির্ময় অবাক ভান করলো অবাক কণ্ঠে, তারপর বলল, তা জাগবে কেন? একটু থামলো নির্ময়, কাতর দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, অতঃপর করুণ কণ্ঠে বলল, আমার রুমের বিছানাটা জানো অনেক বড়, পুরো 3 থেকে 4 জন অনায়াসেই ঘুমাতে পারবে ওই বিছানায়। ভ্রু কোঁচকালো চৈত্রী। নির্ময়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তো ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল নির্ময়। অসহায় দৃষ্টিতে চৈত্রীর পানে তাকিয়ে বলল, অত বড় বিছানায় একা ঘুমাতে কষ্ট হয় আমার। চৈত্রী দাঁড়ালো নির্ময়ের সামনে, 2 হাত বুকে গুজে বলল, তাহলে আপনার বাবাকে সাথে নিয়ে ঘুমান। নির্ময় হাত বাড়িয়ে চৈত্রীর হাত টেনে বসিয়ে দিল নিজের পাশে, অতঃপর বলল, বাবাকে দিয়ে হবে না, বউ লাগবে আমার। পরিষ্কার করে বললে তোমাকে লাগবে আমার, নিজের বিছানায় নিজের কাছে। একটু থামলো নির্ময়, মুখের ভাবে কিছুটা লাজুকতা কেটে এলো। বুঝতেই পারছো ঠিক কি বোঝাতে চাইছি আমি তোমাকে। কান দুটো গরম হয়ে উঠল চৈত্রীর, ঠিক ঠোঁটকাটা নির্লজ্জ লোক, নতুবা এসব কেউ মুখে আনে নাকি? কপাট রাগ দেখালো চৈত্রী, তারপর বলল, আজে বাজে কথা রেখে এখন আপনি নিজের ঘরে যান, বাবা মা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নির্ময় উঠল না, নির্বিকার ভঙ্গিতে বসে রইল সোফায়। স্বাভাবিকভাবেই বলল, হোক কেলেঙ্কারি, মাঝে মাঝে একটু একটু কেলেঙ্কারি না হলে জীবনটা ঠিক জমে না। চৈত্রী দাঁড়িয়ে গেল সোফা থেকে, হাত টেনে তুলল নির্ময়কে, কটমট করে বলল, তাড়াতাড়ি বের হন বাড়ি থেকে। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, তারপর বলল, তুমি আমাকে এভাবে বের করে দিচ্ছ চৈত্র? চৈত্রী কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু কিছু বলার আগেই দরজা ধাক্কানোর শব্দ এলো। আঁতকে উঠল সে। তবে কি বাবা মা চলে এসেছে? ঢোক গিলল চৈত্রী, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ওপাশ থেকে চামেলি বেগমের কণ্ঠস্বর শোনা গেল। তিনি বললেন, আমরা এসেছি, দরজা খোল তাড়াতাড়ি। চৈত্রী যে ভয়টা পেয়েছিল তাই হলো। বাবা মা চলে এসেছে, এখন কি হবে? এই রাতে নির্ময়কে এই বদ্ধ ঘরে তার সাথে দেখলে কুরুক্ষেত্র বেঁধে যাবে নির্ঘাত। মান ইজ্জতের ছিটে ফোটাও আর বাকি থাকবে না। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রী। সে দ্রুত তাড়া দিল নির্ময়কে, বলল, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, দেখেছেন বাবা মা চলে এসেছে, এখন কি করব আমি? নির্ময় এখনো ভাবলেশীন, হাই তুলতে তুলতে বলল, ভালোই হলো, আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম তাদের সাথে আজ দেখা না করেই চলে যেতে হবে আমাকে। চৈত্রী তাকালো নির্ময়ের প্রাণে, মনে পড়ল ঘরের পিছনে দরজাটার দিকে। চৈত্রী হাত টেনে সোফা থেকে তুলল নির্ময়কে, অতঃপর নিয়ে গেল ঘরের পিছনের দিকে। দরজা খুলে বলল, আর পাগলামি না করে এখন আল্লাহর রাস্তে বের হন, নয়তো বাবা মা আমাকে মেরে ফেলবে একদম। নির্ময় দাঁড়ালো, ভাবলো কিছু একটা, অতঃপর বলল, আচ্ছা যেতে পারি, তবে শর্ত আছে একটা। কপালে ভাঁজ ফেললো চৈত্রী, তারপর বলল, কি শর্ত? আমি এখন চলে গেলে রাত 12টার দিকে তোমাদের ঘরের সামনে অপেক্ষা করব, তখন সেখানে আসতে হবে তোমাকে। কপট রাগ দেখালো চৈত্রী, তারপর বলল, পারবো না।
এমনি 2 দিন ধরে ঘুমাই না ঠিকভাবে, আজ ঘুমাবো একটু। নির্ময় ঠায় দাঁড়িয়ে রইল, কণ্ঠে জেদ নিয়ে বলল, রাত 12টার দিকে আমার সাথে দেখা করতে না পারলে আমিও এখান থেকে এখন যাব না, তাতে যা হবার হোক। ওদিকে দরজা ধাক্কানোর শব্দও বেড়ে যাচ্ছে। খালেদ সাহেব আর চামেলি বেগম দরজা খোলার জন্য তাড়া দিচ্ছেন চৈত্রীকে। মেয়েটা পড়তেছে এখন মহাবিপদে। শেষে আর উপায় না পেয়ে চৈত্রী মেনে নিতে হলো নির্ময়ের শর্তে। অস্থির কণ্ঠে সে বলল, ঠিক আছে, আমি আসবো রাত 12টার দিকে। ঠোঁট প্রশস্ত করে হাসল নির্ময়। নিশ্চিত হওয়ার জন্য আবার বলল, ঠিক আসবে তো? আরে বাবা, আসবো, এখন আপনি আসুন তো। কথাটা বলেই পিছনের দরজা দিয়ে ঠেলে ঠুলে নির্ময়কে বের করে দিল চৈত্রী। দরজাটা আটকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। ইতিউতি আর না ভেবে দৌড়ে গেল ঘরের সামনের দিকে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো কিছুটা। অতঃপর দরজাটা খুলল সে। চামেলি বেগম মেয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। ঘরের ভিতরে ঢুকে বললেন, এত দেরি হলো কেন দরজা খুলতে? কোথায় ছিলি এতক্ষণ? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। আমতা আমতা কণ্ঠে বলল, ওয়াশরুমে ছিলাম। চামেলি বেগম সরু দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, বললেন, তাহলে প্রথম দরজা ধাক্কানোর সময় যে একবার সাড়া দিলি, বললি কি? চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়ল আরও। তোতলানো কণ্ঠে বলল, ওয়াশরুমে বসেই সাড়া দিয়েছিলাম তখন। খালেদ সাহেব একবার তাকালেন মা মেয়ের দিকে, অতঃপর হেঁটে গেলেন সোফার দিকে। হঠাৎই পায়ে কিছু একটা বাজতে থমকে দাঁড়ালেন তিনি। নিচের দিকে তাকিয়ে নজরে পড়ল একটা নোটবুক। খালেদ সাহেব ঝুঁকে নিচের দিকে হাত বাড়িয়ে উঠিয়ে আনলেন নোটবুকটা। চৈত্রী তাকালো সেদিকে, সাথে সাথেই আটকে উঠল সে। এটা তো নির্ময়ের নোটবুক। নির্ময় যখন ঘরের ভিতরে ঢুকে আসছিল তখনই তার হাতে এই নোটবুকটা চোখে পড়েছিল চৈত্রীর। সাধারণত এখানেই এটা ফেলে গেছে নির্ময়। খালেদ সাহেব উল্টে পাল্টে দেখল নোটবুকটা, অতঃপর তাকালেন চৈত্রীর পানে। থতমত কণ্ঠে বললেন, এটা তো নির্ময়ের নোটবুক। অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রীর। তার বাবা কি ধরে ফেললো কিছু একটা? এখন কি হবে, কিভাবে বাঁচবে সে? আমতা আমতা শুরু করলো চৈত্রী। ভীতু কণ্ঠে বলল, হ্যাঁ, নির্ময় ভাইয়ের মতোই তো, ওনার কাছ থেকে এনেছিলাম পড়ার জন্য। খালেদ সাহেবও ভুরু কোঁচকালেন, বললেন, ও নোটবুক দিয়ে তোর কি? তুই আর দুজন আলাদা ডিপার্টমেন্টের শিক্ষার্থী না? মেকি হাসলো চৈত্রী। বাবার হাত থেকে নোটবুকটা নিয়ে বলল, তুমিও না বাবা, বেশি প্রশ্ন করো একদম। আমাদের ডিপার্টমেন্ট আলাদা হলেও 2-1টা বই মেলে, সেই বইগুলোই নোট আছে এখানে। খালেদ সাহেব আর প্রশ্ন করলেন না মেয়েকে। নিঃশব্দে বসে পড়লেন সোফায়। বোধহয় সে বিশ্বাস করলো মেয়ের কথা। চৈত্রী যেন হাফ ছেড়ে বসল। নোটবুকটা নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ালো না বাবা মায়ের সামনে। দ্রুত নিজের রুমের দিকে প্রস্থান করলো সে। নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। ঘড়ির কাঁটায় রাত 12টা পেরিয়েছে। কিছুক্ষণ আগে শহরের বুকে রাত 12টায় তেমন রাত ফুটে ওঠে না। গ্রামে এই সময় গভীর রাত। ঘুটঘুটে অন্ধকারের বিচরণ চারিদিকে। চৈত্রী পা টিপে টিপে রুমের বাইরে বেরিয়ে এলো। সারা শব্দ নেই কারোর, সুতরাং ঘুমিয়ে পড়েছে সবাই। নির্ময় ঘরের বাইরেই অপেক্ষা করছে তার জন্য। ইতিমধ্যে কলও করেছে কয়েকবার, হুমকি দিয়ে বলেছে, তুই যদি বাইরে না আসো তবে আমি কিন্তু ভিতরে চলে আসবো। শেষে আর উপায় না পেয়েই বাইরে বেরিয়ে এলো চৈত্রী। নির্ময় দাঁড়িয়ে আছে তাদের ঘর থেকে একটু দূরে। ঘরের সামনে বৈদ্যুতিক কৃত্রিম বাতির আলোয় নির্ময় নামক সুদর্শন পুরুষটা বেশ দৃশ্যমান। চৈত্রী আলতো হাতে দরজাটা চাপিয়ে এগিয়ে গেল তার দিকে। একটু কেশে গলা পরিষ্কার করে বলল, এত জরুরি তরফ কিসের জন্য? নির্ময় ফিরে তাকালো চৈত্রীর পানে, বলল না কিছুই। হুট করে হাঁটু গেড়ে সে বসে পড়ল চৈত্রীর সামনে। চৈত্রী এক হাত টেনে নিল নিজের হাতের ভাঁজে। শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈত্রী, ভীষণ ভালোবাসি। একটু থামলো নির্ময়, অতঃপর বলল, আমি জানি এই আগে ভালোবাসলেও নিজের ভালোবাসা আমি কখনোই প্রকাশ করিনি তোমার সামনে। তোমার অনুভবের উপরেই আমি ন্যস্ত করে রেখেছিলাম আমার ভালোবাসা। তবে এই মুহূর্তটায় এসে আমার মনে হচ্ছে আমার তোমার সামনে নিজের ভালোবাসাটা প্রকাশ করা দরকার। অন্তত আমাদের নামহীন সম্পর্কের একটা নাম দেওয়ার জন্য হলেও আমার তোমার কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করা ভীষণ দরকার। আমি জানি আজকালকার যুগে এই প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা মোটেও সম্পর্ক নয়। আমি নিজেও এই নামগুলো সম্পর্কে বিশ্বাসী নই। তবুও আজ আমি তোমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে
আমাদের সম্পর্কটা প্রেমিক প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে নিয়ে গেলাম। তুমি জানো এই মুহূর্তে তোমার আমার সম্পর্কের নাম এর বেশি কিছু দেওয়া সম্ভব নয়। সেই যোগ্যতা আমার তৈরি হয়নি এখনও। আমার পরিস্থিতি তুমি খুব ভালোভাবেই অবগত, কিন্তু সম্পর্কটা এভাবে নামহীন রাখাও সম্ভব হচ্ছিল না। যখন কেউ প্রশ্ন তুলত তুমি আমার কেউ হও, উত্তর দেওয়ার মতো কোনো কথাই আমার কাছে থাকতো না। আমি খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে পরিবর্তন করার চেষ্টা করব। আমাদের সম্পর্কের এই ঠুনকো প্রেমিক প্রেমিকা নাম। আশা করছি তুমি বুঝবে আমাকে। কথাটা শেষ করে নির্ময় গভীরভাবে চুমু খেলো চৈত্রীর ধরে রাখা হাতের পিঠে। কেঁপে উঠল চৈত্রী, ঘোর ভাঙল তার। নির্ময়ের কথাগুলোতে এতক্ষণ সে যেন চলে গিয়েছিল কোনো এক ঘোরের মধ্যে। ঘোর ভাঙতেই ছলছল করে উঠল চৈত্রীর চোখ জোড়া। মানুষটা ঠিক কতটা ভালোবাসে ওকে। চৈত্রী আলতোভাবে হাত রাখলো নির্ময়ের দুই বাহুতে। তাকে দাঁড় করিয়ে হামলে পড়ল নির্ময়ের প্রশস্ত বক্ষে। ফুঁপিয়ে কেঁদে উঠল সে। নাক টেনে টেনে বলল, আমিও তোমাকে ভালোবাসি নির্ময় ভাই, ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জানেন আপনি, আপনাকে ছাড়া যে আমি ভীষণ অসহায় নির্ময় ভাই। আলতো হাসল নির্ময়। দুই হাত দিয়ে নিজের বুকের সাথে আগলে নিল নিজের প্রিয়তমাকে। শান্ত স্বরে বলল, তুমি আমার সেই কিশোর বয়সের প্রথম অনুভূতি চৈত্রী, যা আমি আমার হৃদয় গহীনে পুষে রেখেছি পরম যত্নে। এত বছর ধরে নিজের হৃদয়ে তোমার জন্য গড়ে তুলেছি ভালোবাসার পাহাড়। আমাকে ছাড়া তুমি কি বাঁচবে না? তোমাকে ছাড়া যে ততক্ষণে মরে যাব আমি চৈত্রী। তুমি আমার একান্ত ব্যক্তিগত গর্ধব মহিলা, যাকে ছাড়া আমার চলবে না। একদম চলবে না। চৈত্রী মাথা তুলল নির্ময়ের বুক থেকে। নির্ময়ের চোখে চোখ রেখে বলতে চাইল কিছু একটা, কিন্তু পারল না। ঠিক তখনই খালেদ সাহেবের কণ্ঠস্বর শোনা গেল। ভয়ঙ্কর কণ্ঠে তিনি বললেন, কে ওখানে? আটকে উঠল চৈত্রী আর নির্ময়। খালেদ সাহেব এই সময় বাইরে কেন? সে কি কিছু বুঝে গেল নাকি? তারা কি তবে ধরা পড়ে গেল? এখন কি হবে? ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল চৈত্রীর। ঢোক গিলে নির্ময়ের হাত টেনে লুকাতে চাইল আড়ালে। এমনিতেও তারা একটু আড়ালেই ছিল। চৈত্রী নির্ময়ের হাত ধরে প্রচেষ্টাই ছিল তবুও আড়ালে লুকানোর, যেখানে থেকে খালেদ সাহেবের চোখ পড়বে না তারা। কিন্তু নির্ময় নড়ল না একটুও। সে যেন ধরা পড়তে চাইছে। সে আজ খালেদ সাহেবের হাতে যেন ধরা পড়ে তাকে বোঝাতে চাচ্ছে, আপনার মেয়ের সাথে আমার প্রেম চলছে। যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিন শ্বশুর আব্বা। কিন্তু নির্ময়ের ভাগ্য বোধহয় এবারও সহায় হলো না। প্রকৃতিও এবারও তাকে বউহীনা সিঙ্গেল থাকার অভিশাপ দিল। খালেদ সাহেব তাদের দিকে আসতে গিয়েও ঘুরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল চৈত্রী। তবে খানিক সময় বাদেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। খালেদ সাহেব আড়াল থেকে থেকে টেনে বের করে আনলেন দুজন বিস্ময়কর ব্যক্তিকে। চমকে উঠল চৈত্রী আর নির্ময়। বিস্ময়ে যেন থ বনে গেল তারা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো তারা একে অপরের পানে। এদিকে দেখছে তারা, সত্যিই দেখছে নাকি স্বপ্ন? চোখ দুটো বড় বড় রেখেই অস্ফুটিত কণ্ঠে চৈত্রী আওড়ালো, চঞ্চল ভাই। একই কথা নির্ময়ও অস্ফুটিত স্বরে বলল। নিহা আপু। চৈত্রী এবং নির্ময়ের অবাকতায় তার মাঝেই সশব্দে একটা থাপ্পড়ের শব্দ হলো। চমকে উঠল তারা দুজন। বড় বড় চোখে চঞ্চল আর নিহা দিকে তাকাতেই দেখতে পেল চঞ্চলের গালে হাত। এর মানে একটু আগেই বিকট শব্দে ঠাস করে থাপ্পড়টা চঞ্চলের গালেই পড়েছে। ভয়ে চৈত্রীর এক হাত তার নিজের গালে চলে গেল অজান্তেই। চঞ্চল দাঁড়িয়ে আছে চুপচাপ। নিয়া ভয়ে কেঁপে যাচ্ছে অনবরত। এখন কি হবে? যা হবার হোক তো। এই মুহূর্তে সব ভাবলে বা দেখলে চলবে না। তাদের ঘরে ঢুকতে হবে, নয়তো এভাবে চৈত্রী আর নির্ময়কে বাইরে দেখলে এরপরেই বিশাল আকারের থাপ্পড়টা তাদের গালেই পড়বে। খালেদ সাহেব নিহার চঞ্চলের হাত টেনে এগিয়ে যেতে লাগলেন নির্ময়ের ঘরের দিকে। হয়তো নিহার বাবা মাকে ডাকতে এই সুযোগেই তাদের ঘরের ভিতরে ঢুকে পড়তে হবে। খালেদ সাহেবকে নির্ময়ের ঘরের দিকে ঢুকতে দেখেই চৈত্রী দৌড়ে ঢুকে পড়ল নিজেদের ঘরে। নির্ময় বেড়েছিল তাদের ঘরের পিছনের দরজা দিয়ে। সে ঘরে গেল পিছন দিক দিয়ে, পিছনের দরজা দিয়ে নিঃশব্দে ঢুকলো তাদের ঘরের ভিতরে। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি বোঝার জন্য উকি মারল ড্রয়িং রুমে। দেখতে পেল নিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মানে এর গালেও একটা পড়েছে। মুনিয়া বেগম আর সুলতান সাহেব দাঁড়িয়ে আছে সামনেই। নির্ময় ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। এমন একটা ভাব ধরল যেন সে কিছুই জানে না। মাত্র ঘুম থেকে উঠেছে সে। হাই তুলতে তুলতে বলল,
কি হয়েছে এখানে? আর খালেদ কাকা এত রাতে আমাদের বাসায় যে কিছু হয়েছে কি? সুলতান সাহেবের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নিহার দিকে, থতমত কণ্ঠে বললেন, হয়েছে তো, মুখ পুড়িয়েছে আমার বোন আমার। কথাটা শেষ করেই ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সুলতান সাহেব। তার মেয়ে যে এভাবে তার নাম ডোবাবে কখনো ভাবতেই পারেনি তিনি। দুই ছেলে মেয়েকে ছোটবেলা থেকেই বড় আদরে মানুষ করেছে, আজ কিনা তার ছেলে মেয়ে তার ভালোবাসার এই মূল্য দিল। এভাবে মানসম্মান নষ্ট করে খালেদ সাহেবও বসে আছে থতমত মুখ নিয়ে। ছেলের এহেন কাণ্ডে বড্ড পীড়া দিচ্ছে তাকে। ছেলের বিয়ের বয়স হয়েছে, মেয়েও পছন্দ হয়েছে, একথা থেকে বললেই তো হতো। সে নিজে প্রস্তাব পাঠাতো সুলতান সাহেবের কাছে। ছোটবেলা থেকেই তো সে ছেলেকে স্বাধীনতা দিয়েছে প্রচুর, নিজের কোনো বাধ্যকতায় আটকে রাখেনি ছেলেকে। আর সেই ছেলে কি করলো? রাত বিরাতে মেয়ে নিয়ে বাইরে রং তামাশা শুরু করেছে। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে তার। চঞ্চল কিভাবে পারলো এমন একটা কাজ করতে? নির্ময় কিঞ্চিত সময় নিয়ে সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবাইকে, অতঃপর অবাক হওয়ার ভান ধরে বলল, কি হয়েছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ময়ের কথা শেষ হতেই তেতে উঠলেন মুনিয়া বেগম। নিহার গালে আরও একটা থাপ্পড় বসিয়ে বললেন, রাত বিরাতে তোর বোন বাইরের পুরুষের সাথে বেলাটাপনা করতে গিয়েছিল, এই জন্যই এই মেয়েকে পেটে ধরেছিলাম আমি। আমার জন্ম দেওয়ায় এই মেয়ে আমার মুখেই আজ চুনকালি মেখে দিল। আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন মুনিয়া বেগম। তারপর বললেন, মেয়ের এই অধঃপতন দেখার আগে আমার মরণ কেন হলো না? এর জন্য এই মেয়েকে জন্ম দিয়েছিলাম আমি। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। এর মধ্যে চৈত্রী আর চামেলি বেগমও এসে পৌঁছেছেন এ ঘরে। মুনিয়া বেগম আঁচলে মুখ চেপে গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। সে যে মেয়ের মা। এই পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষের দোষ দেখা যায় না, এই সমাজে ভুল বা অন্যায় যেই করুক না কেন দোষ মেয়েরই হয়। এই যে মুখে চুলকানি পড়ল, এখন এই সমাজ নিহাকে দোষ দিবে সর্বদাই। এই মেয়েকে এখন সে বিয়ে দিবে কিভাবে এই কলঙ্ক থেকে বাঁচাবে তাকে? চামেলি বেগম বুঝলেন মুনিয়া বেগমের মনের কথা। সেও যে মেয়ের মা, তারও তো একটা মেয়ে আছে। সবাই যার যার মতো থমথমে মুখশ্রীতে এতক্ষণ ধরে মৌনতা পালন করলেও এবার মৌনতা ভাঙল চামেলি বেগম। তিনি বললেন, যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। খালেদ সাহেব তাকালেন নিজের স্ত্রীর পানে, তারপর বললেন, বলো। নড়ে চড়ে বসলেন চামেলি বেগম। তারপর বললেন, ছেলে মেয়ে দুটো যখন এত রাতে বাইরে ছিল, অবশ্যই তারা পছন্দ করে দুজন দুজনকে। আমি বলি কি, বিয়ে দিয়ে দাও। এমনিতেও তো আমরা চঞ্চলের জন্য মেয়ে খুঁজছিলাম। নেহাও ভালো মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি ওকে। আমার ছেলের জন্য ওর থেকে ভালো মেয়ে হবে না আর। সুলতান সাহেব আর মুনিয়া বেগম চমকে উঠলেন। মুনিয়া বেগমের কান্না থেমে গেল মুহূর্তেই। এতক্ষণে যেন একটু স্বস্তি পেল সে। চঞ্চল ছেলেটা খারাপ নয়, তার সাথে মেয়ের বিয়ে হলে খারাপ হবে না। খালেদ সাহেবের কিঞ্চিত সময় নিয়ে ভাবলেন, অতঃপর সুলতান সাহেবের দিকে তাকিয়েই বললেন, বিষয়টা খারাপ হয় না। ছেলে মেয়ে ভুল একটা করে ফেলেছে, এখন তাদের ভুলের সংশোধনের দায়িত্ব তো আমাদেরই। আমি সরাসরি আপনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেওয়ার প্রস্তাব দিচ্ছি তো সুলতান ভাই। সুলতান সাহেব মানলেন খালেদ সাহেবের প্রস্তাব। আমতা আমতা করে বলতে চাইলেন কিছু একটা, তবে বলতে পারছিলেন না। ইতস্তত বোধে খালেদ সাহেব বোধহয় বুঝলেন সুলতান সাহেব কি বলতে চাইছেন। সে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না সুলতান ভাই, আপনার মেয়ে এখন আমারও মেয়ে। আমি কোনোভাবেই আমার মেয়ের সম্মানহানি হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন। আজ রাতের ব্যাপারটা এই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কাল থেকে প্রস্তাবের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে আমার ছেলে আর আপনার মেয়ের বিয়ের সব কাজ হবে। বাইরের দুনিয়ায় সবাই জানবে পারিবারিকভাবে সব হয়েছে। সুলতান সাহেব আর মুনিয়া বেগম কৃতজ্ঞ হলেন। চঞ্চল আর নিহার চোখ জোড়া আনন্দে চকচক করে উঠল। এত সহজে যে সবটা ঠিক হতে পারে তারা ভাবতেই পারেনি। তারা ভেবেছিল হয়তো আজই তাদের আলাদা করে দেয়া হবে, কেউ মেনে নিবে না তাদের। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। চঞ্চল গালে থাপ্পড়ের 5 আঙুলের দাগ নিয়েই মৃদু হেসে তাকালো নিহার দিকে। নিহা আগে থেকেই তাকিয়েছিল তার দিকে। চঞ্চল ইশারায় নিহাকে বলল, এবার তুমি আমার হবে, আমার বউ হবে। নিহা লজ্জা পেল কিছুটা, লজ্জায় মাথা নুইয়ে ফেলল। তবে তার গালের অবস্থা আরও একটু করুন। তার ফর্সা 2 গালেই জলজল করছে থাপ্পড়ের লাল দাগ, তবুও ঠোঁটে লেগে আছে তার প্রশান্তির হাসি। যাক, অবশেষে সে তার প্রিয় পুরুষকে নিজে করেই পাবে। তার অর্ধাঙ্গিনী রূপে নিজেকে সাজিয়ে তুলবে সে। নিহার চিত্র উৎফুল্ল হলো। সবার বার্তা আদান প্রদান এবং ভাবনা চিন্তার মাঝেই
নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রী এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। নির্ময় দাঁড়ালো চৈত্রীর পাশে, একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আজ এদের জায়গায় আমাদের বিয়েটাও হতে পারত, শুধু শ্বশুর আব্বার দৃষ্টির দোষে আজ আমাদের বিয়েটা হলো না। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, বোঝার চেষ্টা করলো নির্ময়ের কথা। নির্ময় বুঝলো এই দৃষ্টির মানে, আগের মতোই ফিসফিসিয়ে বলল, শ্বশুর আব্বা শুধু ওদের না দেখে আমাদের দেখলেই হতো, 2-4টা চড় থাপ্পড় খেয়ে হলেও আজ আমাদের বিয়েটাই হতো। কিন্তু আফসোস, শ্বশুর আব্বা ঠিক পয়েন্টে এসেও হঠাৎ ঘুরে গেল, আর তার চোখে আমরা না পড়ে পড়ল নিহাপু আর চঞ্চল ভাই। চৈত্রী দাঁতে দাঁত চাপলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এতই যখন বিয়ে করার শখ, তাহলে এখন সবার সামনেই বলে ফেলুন বিয়ের কথা। দেখবেন চঞ্চল ভাই আর নিহাপুর সাথে আমাদের বিয়েটাও দিয়ে দেবে দুই পরিবার। নির্ময় যেন আশার আলো খুঁজে পেল, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কথাটা খারাপ বলনি, একবার বলে দেখি, ভাগ্য সহায় হলেও হতে পারে। কথাটা শেষ করেই বাবা মায়ের দিকে পা বাড়ালেন নির্ময়। আটকে উঠল চৈত্রী, হুড়মুড়িয়ে টেনে ধরল নির্ময়ের শরীরে আবৃত ছাইরাঙা টি শার্টটার এক অংশ। ভয়ার্থ কণ্ঠে বলল, কি করছেন কি আপনি? কি সত্যি সবার সামনে এখন বিয়ের কথা বলবেন নাকি? নির্ময় নির্বিকার ভঙ্গিতেই উত্তর দিল, হ্যাঁ, বিয়ে ছাড়া আর থাকা যাচ্ছে না, বউ ছাড়া একটু চলছে না আমার। অন্তত রাতে শান্তিতে ঘুমানোর জন্য হলেও আমার একটা বউ চাই। কান গরম হয়ে উঠল চৈত্রীর। এই লোকের মুখে যেন কোনো কথা আটকায় না। চৈত্রী একটা কথা বেশ ভালোই বুঝতে পারছে যে এই লোকের সাথে বিয়ে হলে যখন তখন এর লজ্জাজনক কথায় হার্ট অ্যাটাক করে আক্কা পেতে পারে সে। আচ্ছা, এই লোক এত লজ্জাহীন ঠোঁটকাটা কিভাবে হলো? আগে তো ঠিকঠাক ছিল। ঢাকায় গিয়ে কি লজ্জা কমানোর জন্য ডাক্তার দেখালো? কোনো ওষুধ খেয়েছে নাকি? হোঁশ করে একটা নিঃশ্বাস ছাড়লো চৈত্রী, তারপর বলল, আপনার মতো বিয়ে পাগল ছেলে আমি আর বাপের জন্ম দেখিনি নির্ময় ভাই। দুষ্টু হাসলো নির্ময়, তারপর বলল, দেখনি তো দেখে রাখো, বুড়ো হয়ে নাতি পতিতের গল্প শুনিও যে তোমার বর একটা বিয়ে পাগলা ছিল, যে তোমাকে বিয়ে করার জন্য ছাত্র জীবনেই পাগল হয়ে গিয়েছিল। সময় গড়িয়েছে কিছুটা, দিন দুয়েকের মতোই কেটে গেছে যেন চোখের পলকেই। সারা বাড়িতে বিয়ের ধুম লেগেছে, চারিদিকে আত্মীয় স্বজনের সমাগম। লাল নীল সবুজ মরিচ বাতির ঝিকিমিকি আলোয় মুখরিত হয়েছে চারিদিকটা। চঞ্চলের ছুটি নেই বেশি দিন, তাই দ্রুতই বিয়ের আয়োজন করতে হচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই জানে না সেদিন রাতের ঘটনা। সবাইকে বলা হয়েছে বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। নিয়ম মোতাবেক আজ চঞ্চল আর নিহার গায়ে হলুদ, পাশাপাশি বাড়ি হওয়ায় একসাথেই দুজনের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। উঠোনের মাঝে স্টেজ সাজানো হয়েছে তাদের, এক পাশে আবার কালকের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। উৎসব মুখর পরিবেশ চারিদিকে। নির্ময়ের সাথে চৈত্রীর তেমন দেখা এই দুদিনে হয়নি। বিয়ের বিভিন্ন কাজে ভীষণভাবে ব্যস্ত সময় পার করছে সে। নির্ময়ের অবস্থাও তাই। একটা মাত্র বোন তার, আয়োজনের কমতি রাখতে চাচ্ছে না কেউই। এই 2 দিনে সে যেন বাসার জন্য একটু ফুসরত পর্যন্ত পায়নি। আর তো চৈত্রীর সাথে দেখা। সন্ধ্যা গড়িয়েছে, একটু পরই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। চৈত্রী নিজেই রুমে সাজতে ব্যস্ত। অবশ্য সে একা নয়, তার রুমে আজ তাদের কাজিন মহলের সব মেয়েরাই প্রায় উপস্থিত। সবাই ব্যস্ত নিজেদের সাজে। মোটামুটি সব মেয়েরাই শাড়ি পরেছে। আজ শুধুমাত্র 2-1 বাদে চৈত্রীও শাড়ি পরেছে। কাঁচা হলুদ রঙের একটা শাড়ি জড়িয়েছে তার শ্যামবর্ণা অঙ্গে। সাথে সেজেছেও বেশ। মুখে ভারী কোনো মেকআপের প্রলোভ না থাকায় চোখে কাজলটা টেনেছে মোটা করে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে 2 ফুলের কানের দুল, সেই সাথে গলায়ও শোভা পাচ্ছে এক টুকরো হালকা পাতলা ফুলের নেকলেস। চুলগুলো উপরে তুলে খোপা করে তাতে আবার সুগন্ধি বেশি ফুলের গাজরা দ্বারা সাজিয়েছে। শাড়িটা প্রথমে বাঙালি ধাঁচে পরলেও পরে আবার কুঁচি দিয়ে পড়েছে বাঙালি ধাঁচে। শাড়ি পরলে কোমরের কিছু অংশ যে দৃশ্যমান হয়, তা শাড়িটা যেভাবেই পরতে বুঝেছিল মেয়েটা, তাই তো দ্রুত আবার শাড়ি বদলে কুঁচি দিয়েছে পড়েছে। একটা মাত্র ভাই চৈত্রীর। এই ভাইয়ের বিয়ে নিয়ে কত শত স্বপ্ন দেখেছে সে। ভাইয়ের বিয়েতে কি করবে কি পরবে সবটাই অনেক আগে থেকেই ভেবে রেখেছিল সে। সেই অনুপাতেই আজ তার সাজগোজ। চৈত্রী সাজের মাঝেই সেই রুমে আসেনি চামেলি বেগম। হলুদ রাঙা একটা শাড়ি জড়ানো তার অঙ্গে, আঁচল টেনে আবার মাথা ঢেকে রাখা তার। গায়ের হালকা পাতলা গহনা চড়িয়েছে আজ একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে।
সবাইকে তাড়া দিয়ে তিনি বললেন, এই তোদের এখনো হয়নি? সেই সকাল থেকে সাজতে বসেছিস? কথাটুকু শেষ করেই সে ফিরলেন চৈত্রীর দিকে। চৈত্রীর সাজগোজ তখনও প্রায় শেষ পর্যায়ে, হাত দুটোতে শুধুমাত্র দুমুঠো চুড়ি পরা বাকি তার। তখন চামেলি বেগম হেঁটে গেলেন মেয়েটার দিকে, চৈত্রীর গালে হাত রেখে বললেন, বাহ, কি সুন্দর লাগছে আজ আমার মেয়েকে। একগাল হাসল চৈত্রী, মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকেও ভীষণ সুন্দর লাগছে মা। চামেলি বেগম হাত বাড়িয়ে নিজ হাতে হলুদের রঙের দুমুঠো চুড়ি পরিয়ে দিল চৈত্রীর দুই হাতে। ড্রেসিং টেবিল থেকে কাজলটা তুলে তা থেকে একটুখানি কৃষ্ণকালো কালি নিয়ে লেপটে দিল মেয়েটার চুলের ভাঁজে। মেয়ের কপালে একটু চুমু খেয়ে বললেন, কারোর নজর না লাগুক আমার মেয়ের দিকে। প্রতি উত্তরে কিছুই বলল না চৈত্রী, হাসল শুধু একটু। চামেলি বেগম তাড়া দিলেন চৈত্রীকে, তারপর বললেন, তাড়াতাড়ি চল, তোদের সাজতে সাজতে ওইদিকে নেহাকে নিয়ে চলে এসেছে ওরা। চৈত্রী অবাক হলো, অবাক কণ্ঠে বলল, এর মধ্যে নেহাপুরকে নিয়েও এসেছো? হ্যাঁ বলছি কি, আর তাড়াতাড়ি চল। চৈত্রী দৃষ্টিপাত করলো তার রুমে অবস্থানরত কাজিন মহলের পানে। কিছুটা ব্যস্ত কণ্ঠে সে বলল, আমি যাচ্ছি ওই দিকটায়, তোরা আয়। কথাটুকু বলেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল চৈত্রী। লম্বা লম্বা পায়ে উঠানে যেতেই দৃশ্যমান হলো নেহাকে। কি সুন্দর মেয়েটাকে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে স্টেজে। মেয়েটা এমনিতেও ফর্সা একটু, চৈত্রীর মতো শ্যামবর্ণ নয়, তাই সাজলে কেমন পুতুল পুতুল লাগে। পুতুল মেয়েটার পাশেই চুপচাপ বসে আছে চঞ্চল। থেকে থেকে কিছু একটা আবার বলছে নেহাকে। নেহা শুধু শুনেই যাচ্ছে, বলছে না কিছুই। নিজের ভাই ভাবিকে পর্যবেক্ষণ করার মাধ্যমেই তার পাশে এসে দাঁড়ালো কেউ। চৈত্রী অনুভব করেছে তার পাশে কারো উপস্থিতি, তবে ফিরে তাকায়নি। শরীরের ঘ্রাণ শুনেই সে বুঝে নিয়েছে এটা তার নির্মম নির্দয় নির্ময়। চৈত্রী নির্ময়ের পানে না তাকিয়ে বলল, কি সুন্দর মানিয়েছে না চঞ্চল ভাই আর নিহাপুকে। নির্ময় কণ্ঠ খাদে নামালো কিছুটা, থতমত কণ্ঠে বলল, আমাদের এর থেকেও সুন্দর মানাতো। ওদের ওই জায়গায় আজ আমরা থাকতাম, কিন্তু তোমার বাপের দৃষ্টির ভুলে আজ আমার হতে যাওয়া বিয়েটা ভেঙে গেল। এই বিয়ের ঝামেলা শেষ হলে তোমার বাপকে চোখের ডাক্তার দেখিও। টাকা না থাকলে আমাকে বলো, আমি দেখাবো। চৈত্রী ঘাড় বাঁকালো, সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে। তবে তার সেই দৃষ্টি টিকল না বেশিক্ষণ। তার দৃষ্টিতে নেমে এলো একরাশ মুগ্ধতা। কি স্নিগ্ধ লাগছে এই পুরুষকে। হলুদে রাঙা একটা পাঞ্জাবি আঁটোসাঁটো বেঁধে রয়েছে নির্ময়ের শক্তপোক্ত শরীরে। ফর্সা মুখখানায় জায়গা পেয়েছে হালকা চাপদাড়ি, চুলগুলো পিছনের দিকে ঠেলে রেখেছে। ফর্সা লোমহর্ষযুক্ত পুরুষালী হাতে আবার কালো ব্রেসলেটের একটা ঘড়িও জায়গা নিয়েছে। সব মিলিয়ে ভীষণ সুদর্শন এই পুরুষ। চৈত্রীর বুকের মাঝে তীব্র তীব্র আওয়াজ হচ্ছে আজ নির্ময়ের এহন রূপে। দৃষ্টি সরাতেই ইচ্ছে হচ্ছে না এই লোকের উপর থেকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের প্রাণে। নির্ময় লক্ষ্য করলো সেই দৃষ্টি, হাসল সে আলতোভাবে চৈত্রীর কপালে একটা টোকা দিয়ে বলল, নজর দিও না, তোমার মতো গর্দভ মহিলার নজরে কালো হয়ে যাব আমি। ঘোর ভাঙল চৈত্রীর, চোখ ছোট ছোট করেই সে উত্তর দিল, অপমান করছেন আমাকে? শরীর দুলিয়ে হাসল নির্ময়, তবে সে হাসিতে শব্দ হলো না কোনো। পরক্ষণেই সে একটু ঝুঁকল চৈত্রীর পানে, মৃদু কণ্ঠে বলল, এখানে এসেছো যখন, তখন চঞ্চল ভাই আর নিহা আপুর সাথে দেখা করে বাড়ির পিছনের দিকটায় আসো, কথা আছে আমার। কপাট রাগ দেখালো চৈত্রী, তারপর বলল, পারবো না। নির্ময় উত্তর দিল না কোনো। দ্রুত পায়ে চৈত্রীর পাশ থেকে প্রস্থান করতে করতে বলল, আমি অপেক্ষা করছি তোমার জন্য। চৈত্রীরও আর সময় ব্যয় করল না। নির্ময়ের যাওয়ার পানে একবার দৃষ্টিপাত করে এগিয়ে গেল স্টেজের দিকে। সেখানে চঞ্চল আর নিহার সাথে কুশলাদি বিনিময় করেই প্রস্থান করলো বাড়ির পিছনের দিকে। মহারাজ হুকুম যখন করেছে তখন সে হুকুম তো মানতেই হয়, নয়তো এই ব্যক্তি না আবার ভরা জনতার সামনেই এসেই বলে, আমি বিয়ে করব। এমনি ইদানিং এই লোক যে পরিমাণ বিয়ে পাগল হয়েছে, ভরা সমাজে ওই লোক এমন কথা বললে তার মান সম্মান ক্ষুণ্ণ না হলেও চৈত্রিত্ব হবে। একটা নির্লজ্জ লোক। চৈত্রীর ভাবনার মধ্যে সে এসে পৌঁছালো বাড়ির পিছনের দিকে। এদিকটায় কোনো লাইট বা আলো না থাকায় বাড়ির সামনের দিকে কিছুটা আলো এসে বেশ উজ্জ্বল এখানটা। তবে মানুষজন নেই কেন, থাকবে কিভাবে? সবাই তো বাড়ির সামনের দিকে উঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। তার মধ্যে কয়েকজন আছে যে ভাইয়ের গায়ে হলুদ ছেড়ে নিজের প্রেমিকার সাথে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে আসে। চৈত্রী ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো।
নির্ময়ের দেখা নেই কোথাও। তাকে ডেকে ছেলেটা কোথায় উধাও হয়ে গেল। চৈত্রী গলা ছাড়ল, তারপর বলল, শুনছেন নির্ময় ভাই, আছেন আপনি? জবাব এলো না কোথাও। হয়তো নেই ছেলেটা এখানে, তার জন্য অপেক্ষা করে চলে গিয়েছে। অবশ্য চঞ্চল ভাই আর নেহা আপুর সাথে দেখা করে এসেছে। ফিরতে ফিরতে বেশ দেরি হয়েছে তার। চৈত্রী ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো বাড়ির ভিতরের দিকে। ঠিক তখনই তার পিছন থেকে জড়িয়ে ধরল কেউ একজন। থুতনি রাখলো চৈত্রীর কাঁধে, ঘোর লাগা কণ্ঠে বলল, এত সেজেছ কেন মেয়ে? আমাকে পাগল করছো কেন? সমস্যা কি তোমার? নির্ময়ের মাতাল করা কণ্ঠস্বর, হাতের অবাধ স্পর্শ যা তার শাড়ি ভেদ করে জায়গা নিচ্ছে পেটের আনাচে কানাচে। সব মিলিয়ে চৈত্রীর অবস্থা বেকায়দায়। অজানা অনুভূতি যেন গ্রাস করে নিচ্ছে তাকে। বুকের মধ্যেই ছোট্ট হৃৎপিণ্ডটা যেন দৌড়াচ্ছে দ্রুত বেগে। গলা শুকিয়ে আসছে চৈত্রীর। গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তবু অনেক কষ্টে নিজের কণ্ঠনালী থেকে কথা বের করলো চৈত্রী। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন কি নির্ময় ভাই? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি তোমাকে আমি। ঢোক গিলল চৈত্রী, তারপর বলল, চারদিকে মানুষ গিজগিজ করছে, দেখে ফেলবে কেউ। দেখলে দেখুক, ভয় পাই নাকি আমি কাউকে? কিন্তু আমি ভয় পাই, ছাড়ুন আমাকে। নির্ময় ছাড়ল না, উল্টো চৈত্রীর শাড়ি সরিয়ে পেটের ভাগ উন্মুক্ত করল নির্ময়। সেখানে আলতোভাবে স্পর্শ করলো নির্ময়ের পুরুষালী শক্তপোক্ত হাতটা। কেঁপে উঠল চৈত্রী। ঠান্ডা কিছুর অনুভবে চোখ বন্ধ করে নিল চৈত্রী। নির্ময় ছেড়ে দাঁড়ালো চৈত্রীকে। মেয়েটার বাহু ধরে তাকালে ফেরালো নিজের দিকে। তার গায়েলে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। চৈত্রী চোখ পিটপিট করে তাকালো নির্ময়ের প্রাণে। নির্ময় শব্দ করে চুমু খেলো চৈত্রীর লাল টকটকে ওষ্ঠদ্বয়। তবে সময় বেশিক্ষণ নিল না, মাত্র সেকেন্ড দুয়েকের চুমু ছিল তার। চৈত্রীর জন্য সহ্য করতে পারছে না নির্ময়ের হুট করে এত স্পর্শ। নিব তার চোখ দুটো। জ্ঞান হারিয়ে নির্ময়কে বুকে লুটিয়ে পড়বে যেন এখনই। নির্ময় নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বারংবার ছুঁয়ে দিচ্ছে চৈত্রীর লাল ওষ্ঠদ্বয়। অতটুকু চুমুতে তার কিছুই হয়নি, বরং এই চুমুতেই তার ভিতরকার পুরুষালী সত্তা উন্মুক্ত হচ্ছে আরও। নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ছে ভীষণভাবে। এই মেয়েটাই যে এমন, নির্ময়ের আশেপাশে গেলেই সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ভীষণভাবে কাছে পেতে ইচ্ছে করে এই রমণীকে। তাই তো ইদানিং সে বিয়ের জন্য এতটা পাগল হয়ে পড়েছে। কবেই যে হবে তার বিয়েটা? নির্ময় চৈত্রের নিব চোখের দিকে তাকালো, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এই ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতেই ইচ্ছে করছে চৈত্রী। চুমুর বর্ষণ ঘটাতে ইচ্ছে করছে তোমার মুখশ্রীতে। তবে আমি পারছি না। কিভাবে পারবো? তোমার ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতে গেলেই তো আমার জন্য কিছুর ইচ্ছে জাগবে, তা আমার জন্য এই মুহূর্তে নিষিদ্ধ। রাতের আধার ঘনিয়েছে চারিদিকে। রাত প্রায় 11টা গড়িয়েছে। বাড়িতে বিয়ের পরিবেশ হয় ততটা রাতও যদিও বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে চঞ্চল আর নিহার গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির বড়রা সব কালকের জন্য কিছুটা গোছাতেও ব্যস্ত হয়ে পড়ল। ছোটরা আসর জমিয়েছে ছাদে, তাদের মধ্যে চৈত্রীও আছে বেশ আনন্দের সহিত। কতদিন পর সব কাজিন মহল একসাথে হলো। সেই যে ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকা চলে গেল, আর দেখা হলো না কারো সাথে। যাক, তাও ভাইয়ের এই বিয়ে উপলক্ষে সবার সাথে আজ দেখা হয়ে গেল। চৈত্রীদের বাড়ির ছাদের মধ্যভাগে কাজিন মহল গোল করে বসেছে। যদিও এখানে কাজিনদের মধ্যকার পুরুষরা নেই, যারা আছে সবাই মেয়ে। সবাই উৎসুক হয়ে বসেছে ট্রু অ্যান্ড ডেয়ার খেলবে বলে। হাতে রয়েছে টমেটো সস, একটা থালি, কাঁচের বোতল। এই বোতলটা ঘুরিয়ে দিলে যার দিকে যাবে তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। আতসী চৈত্রী চাচাতো বোন ঘুরিয়ে দিল বোতলটা। বোতল ঘুরতেই টান টান উত্তেজনা সবার মধ্যে। কার দিকে যাবে বোতলের মুখ, কার দিকে? সবার উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে বোতল ঘুরে গেল মিনারা, মানে চৈত্রীর ফুফাতো বোনের প্রাণে। খেলার শর্ত মোতাবেক মিনারা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে ট্রুথটাই বেছে নিল। মিনারাকে কয়েকটা প্রশ্ন করে আবারও সবাই মনোযোগী হলো খেলায়। এবার 2বার 3বার টানা 5বারের পর বোতল ঘুরে গেল চৈত্রীর দিকে। এই ভয়টাতেই অবশ্যই ছিল চৈত্রী। চৈত্রীর খালাতো বোন অরুণিমা চৈত্রীকে জিজ্ঞেস করলো, ট্রুথ নাকি ডেয়ার? চৈত্রী ভাবলো কিছুক্ষণ। ট্রুথ নিলে এরা তার মুখ থেকে কি না কি সত্যি কথা আবার বের করে নেয়। এদের বিশ্বাস নেই কোনো। তাছাড়া আজকাল ট্রুথ নিয়ে বেশিরভাগই প্রশ্ন দেখা যায় প্রেম, প্রেমিক, প্রেমিকা এইসব নিয়েই জিজ্ঞেস করছে। ট্রুথ নেওয়ার পর দেখা যাবে ওর মুখ দিয়ে এইসব সংক্রান্ত কথা বের করে এই জনসম্মুখে তাকে লজ্জায় ফেলবে এরা। যদিও নির্ময় তার ভালোবাসার মানুষ, বলতে কোনো দ্বিধা নেই তার,
কিন্তু এদের সামনে বললে এই বিষয় নিয়ে নির্ময় সহ ওকে খোঁচাবে সারাক্ষণ, আবার ওর বাবা মায়ের কাছেও বলে দিতে পারে। অনেক ভেবেচিন্তে চৈত্রীর ডেয়ারটা বেছে নিল, তারপর বলল, আমি ডেয়ার নিব। চৈত্রীর সিদ্ধান্ত শুনে প্রত্যক্ষ ভাবল কিছুক্ষণ, অতঃপর মিনিরা বলল, ঠিক আছে, তুই এক কাজ কর, তোর মোবাইলের কল লিস্টের প্রথমে যে আছে তাকে কল করে লাউড স্পিকারে দে, তারপর আমরা ঠিক যা যা বলতে বলবো তাই বলবি। চমকে উঠল চৈত্রী। তার কল লিস্টের প্রথমে তো আছে নির্ময়। এই নির্ময়ের কথা আপাতত কাউকে জানাবে না বলেই তো সে ডেয়ার নিল। সেই নির্ময়কে কিনা এখন কল করতে বলছে এরা, তার উপর আবার তাকে কিনা কি বলতে বলে এরা, তার ঠিক নেই। চৈত্রী কল করলো না নির্ময়কে। নিনারাও তাড়া দিল মোবাইল থেকে তার কল লিস্টের প্রথম নাম্বারে কল করার জন্য। চৈত্রী যেন শুনেও শুনল না, ঠায় বসে রইল সেখানে। অরুণিমা মোবাইলটা কেড়ে নিল চৈত্রীর হাত থেকে, তারপর বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।